নমস্কার। সিটেটের যে সেপ্টেম্বরে পরীক্ষা হতে চলেছে, তো তার জন্য একটা সায়েন্সের সিরিজ চলছিল। তো সায়েন্সের সিরিজের অ্যাসিড বেস এবং সল্ট, এটার আগে অলরেডি 3টে ভিডিও করেছি। তো আজকে নেক্সট পার্টটা আলোচনা করব। দেখো এখানে ইম্পর্টেন্স অফ পিএইচ ইন এভরিডে লাইফ। আজকে এই যে পিএইচের যে গুরুত্ব আমাদের এভরিডে লাইফে, প্রতিদিনের জীবনে কি গুরুত্ব পিএইচের, সেটা আলোচনা করব। দেখো কি বলেছে, আর প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস পিএইচ সেন্সিটিভ। মানে প্ল্যান্টস এবং অ্যানিমালও কি পিএইচ সেন্সিটিভ? তাদেরও কি একটা পিএইচ স্কেলে মাপা যায়? তো সেটা দেখি। আওয়ার বডি ওয়ার্কস উইদিন দ্য পিএইচ রেঞ্জ 7 to 7.8। আমাদের দেখো আমাদের বডি কিন্তু 7 থেকে 7.8-এর মধ্যে কাজ করে। এবার আমরা জানি, আগের দিন যে আলোচনা করেছিলাম যে পিএইচ স্কেলটা যেটা, সেটা কিন্তু 7, এদিকে 7 আর এদিকে 14, তাই না? এদিকে হলো 14, তাহলে এই যে 7 যেটা হলো মাঝখানে হলো নিউট্রাল, এদিকে 7-এর কম। দাঁড়াও, 7-এর কম যে বলেছিলাম যে পিএইচ স্কেলটা, সেটা মানে 7, এদিকে মাঝখানে এই যে নিউট্রাল, এদিকে 0, এদিকে 14 হলো। তাহলে এইটা হলো অ্যাসিডিক আর এটা হলো বেসিক। তাহলে আমাদের বডিটা যেটা কাজ করছে সেটা হলো 7.0 to 7.8, মানে এই মাঝখানে 7.0 থেকে 7.8 এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমাদের কাজ করছে, না অ্যাসিডিক না বেসিক। 14-র এদিকে যে হয়ে গেলে সেটা বেসিক হয়ে যাচ্ছে, এবং 7-এর কম হলে তো অ্যাসিডিক। তো হালকা যেটা মানে অ্যাসিডিক থেকে একটু বেসিকের দিকে আমাদের কিন্তু পিএইচ। তো এই পিএইচ রেঞ্জগুলো কিন্তু একটু ভালো করে দেখবে, কারণ এমনভাবে কোশ্চেন কিন্তু ঘোরানো থাকে, তখন কিন্তু আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে ডিরেক্ট কিন্তু এরকম কোশ্চেন আসবে না যে 7 আমাদের বডির ওয়ার্ক করে কত পেজ রেঞ্জ বা এই সেই বলো, এরকম নয়। কোশ্চেন যখন করাবো তখন বুঝতে পারবে, কিন্তু এই কনসেপ্টগুলো থেকেই কিন্তু কোশ্চেন থাকে। তো বোঝা গেল, লিভিং অর্গানিজমস ক্যান সার্ভাইভ অনলি ইন এ ন্যারো রেঞ্জ অফ পিএইচ চেঞ্জ। লিভিং অর্গানিজম যেগুলো, সেগুলো হলো ন্যারো রেঞ্জের যে পিএইচ চেঞ্জ হয় সেটাতে সার্ভাইভ করতে পারে। এবার বলেছে রেইন ওয়াটারে যেটা পিএইচ, সেটা কিন্তু লেস দ্যান 5.6, যেটা তার থেকে কিন্তু কম রেইন ওয়াটারে। এই জন্য এটা হলো অ্যাসিড রেন। আমরা ওই যে অ্যাসিড রেন বলি, যেটা সালফিউরিক অ্যাসিডের জন্য অত্যাধিক পরিমাণে, তো সেই রেইন ওয়াটারের পিএইচটা হলো 5.6। এবার অ্যাসিড রেন ফ্লোস ইন দ্য ওয়াটার, ইট লোয়ার্স দ্য পিএইচ অফ দ্য রিভার ওয়াটার, দ্য সার্ভাইভাল অফ অ্যাকোয়াটিক লাইফ ইন সাচ রিভার বিকামস ডিফিকাল্ট। এবার অ্যাসিড রেন হলে তো সার্ভাইভাল করা ডিফিকাল্টি হবে, বোঝা গেল। তাহলে অ্যানিমাল আর প্ল্যান্টসের পিএইচটা সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো কি বলেছে, অ্যাসিডস ইন আদার প্ল্যানেটস। এবার আদার প্ল্যানেটসে কি অ্যাসিডের কী প্রভাব পড়ছে সেটা। দ্য অ্যাটমসফিয়ার অফ ভেনাস, যেটা শুক্র গ্রহে, মেড আপ অফ থিক হোয়াইট অ্যান্ড ইয়েলোইশ ক্লাউডস অফ সালফিউরিক অ্যাসিড। ওখানে কিন্তু যেটা ভেনাসে, সেটা কিন্তু ইয়েলোইশ ক্লাউড আর সালফিউরিক অ্যাসিড দিয়ে থাকে। তো সেখানে সালফিউরিক অ্যাসিডটা কিন্তু আছে, এটা একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। দেখো তারপর বলেছে হোয়াট ইজ দ্য পিএইচ অফ দ্য সয়েল ইন ইয়োর ব্যাকওয়ার্ড। এবার ব্যাকইয়ার্ড সয়েলের যেটা পিএইচ আমাদের যে মাটিতে, সেটা কীরকম সেটা জানছি। প্ল্যান্টস রিকোয়ার এ স্পেসিফিক পিএইচ রেঞ্জ ফর দেয়ার হেলদি গ্রোথ। এবার একটা স্পেসিফিক পিএইচ লাগবে, মাত্রা, সেখানে হেলদি কিন্তু গ্রোথ হবে প্ল্যান্টের। তো তার জন্য কিছু সয়েল এখানে কালেক্ট করেছে, এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে। তো এটাই বলেছে যে আমাদের কীরকম পিএইচে কী কী হচ্ছে। এবার ডাইজেস্টিভ সিস্টেমে পিএইচ কী আছে আমরা দেখি যে আমাদের স্টোমাক কি প্রডিউস করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই সেল কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা কি করে হেল্প করছে ডাইজেশনে ইন অর ফুড উইদাউট হার্মিং দ্য স্টোমাক। এটা হলো আমাদের হেল্প করছে স্টোমাকে। এবার ইনডাইজেশন যদি হয়ে যায়, তখন কিন্তু অতিরিক্ত পরিমাণে আমাদের কি হয়, এই সেল প্রডিউস হয়, এবং এই সেল প্রডিউসের জন্য আমাদের কি ব্যথা হয়, ইরিটেশন হয়। মানে বলি না আমরা ইনো খেতে হবে, অ্যাসিডিটি হয়ে গেছে, তো এই সেলের জন্যই হচ্ছে। এবার এই জন্য আমরা কি করি, এই সেলটাকে প্রশমিত বা নিউট্রাল করার জন্য আমরা হলো সেখানে কিন্তু অ্যান্টাসিড খাই। আমরা অনেক ওষুধ খাই যেগুলো অ্যান্টাসিড, বা ইনো খাই। তো ইনো এগুলো কিন্তু অ্যান্টাসিড হিসেবে কাজ করছে, বোঝা গেল। তাহলে এই যে অ্যান্টাসিড, এবার এই রকমই কিছু অ্যান্টাসিড, যেটা হলো কি নাম দেওয়া আছে এখানে, হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা মিল্ক অফ ম্যাগনেসিয়া। কি মিল্ক অফ ম্যাগনেসিয়া।
তো এই মিল্ক অফ ম্যাগনেসিয়াম হলো একটা মাইল্ড বেস, এটা যে ইউজ করা হয় কিন্তু অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য। তো এখানে একটা অ্যান্টাসিডের নাম জেনে নিলাম যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা মিল্ক অফ ম্যাগনেসিয়া। তো এগুলো থেকেও কিন্তু কোশ্চেন থাকে, ওই জন্য এনসিইআরটি ধরে ধরে ডিসকাস করছি, যাতে তোমরা জানতে পারো যে অ্যাকচুয়ালি এনসিইআরটি বইয়ে কী কী জিনিসগুলো আছে এবং সেগুলো থেকে কীরকম কোশ্চেন আসে। এরপর যখন কোশ্চেন অ্যানালিসিস করব তখন কিন্তু এই চ্যাপ্টারগুলোই কিন্তু বুঝতে পারবে। নেক্সট আছে পিএইচ চেঞ্জ অ্যাজ দ্য কজ অফ দ্য টুথ ডিকে। এবার এই যে আমাদের দাঁত যে ডিকে হচ্ছে সেটাতে কি পিএইচ চেঞ্জ হচ্ছে কিনা বলেছে যে মাউথের যেটা পিএইচ মানে টুথ ডিকে যেটা স্টার্ট হয় যখন পিএইচটা কত হয়ে যায় লোয়ার দ্যান 5.5, মানে 5.5-এর থেকে কম হয়ে গেলে তখন কিন্তু সেটা হলো পিএইচ কিন্তু হয়। তো টুথ এনামেল মেড আপ অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাপেটাইট। আমাদের যে টুথ এনামেল আছে দাঁতের সেটা কিন্তু আমাদের কী দিয়ে তৈরি? ক্যালসিয়াম হাইড্রোক্সাপেটাইট, এ ক্রিস্টালাইন ফর্ম অফ ক্যালসিয়াম ফসফেট। এটা হলো কিন্তু হার্ডেস্ট সাবস্টেন্স অফ দ্য বডি। এই যেগুলো থেকে কোশ্চেন থাকে যে হার্ডেস্ট সাবস্টেন্স অফ বডি বলে এমনভাবে ঘুরিয়ে দিল। তো এটা হলো টুথ এনামেল, যেটা এটা হলো ডিজলভ হয় না ওয়াটারে, কিন্তু এটা করোডেট যখন মানে করোডেট হয় যখন পিএইচ হলো মাউথের পিএইচ কত হয়? 5.5-এর থেকে কম হয়। Bacteria present in the mouth produces acid by degradation of sugar and food particles remaining in the mouth after eating. জানি আমরা যে অনেক সময় চকলেট এগুলো খেলে, কারণ ওই যে চকলেট এগুলো মিষ্টি জিনিস, যা এগুলো খেলে কিন্তু আমাদের ওই জন্য তাড়াতাড়ি দাঁতে পোকা হয়। এই যে ওগুলো কিন্তু ব্যাকটেরিয়া গুলো ওর মধ্যে প্রেজেন্ট থাকে, যেগুলো কিন্তু এই টুথ ডিকের ক্ষেত্রে হেল্প করছে। দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট দিস ইজ টু ক্লিন দ্য মাউথ আফটার ইটিং ফুড। ওই জন্য বলে যে ব্রাশ করো বাচ্চাদের বলে না। তো টুথপেস্ট ইউজ করছি, যেগুলো টুথপেস্টের মধ্যে যে জেনারেলি বেসিক হয় যে অ্যাসিড, যে এক্সেস অ্যাসিড যেগুলো আছে সেগুলোকে কিন্তু মানে নিউট্রালাইজ করে। এবার এক্সেস অ্যাসিডটাকে নিউট্রালাইজ করলে টুথ দিকে কিন্তু অনেকটাই কমে যায়। তারপরে দেখো কি বলেছে, সেলফ ডিফেন্স বাই অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস থ্রু দ্য কেমিক্যাল ওয়ারফেয়ার। হ্যাভ ইউ এভার বিন স্টাং হানিবি? হানিবি দিয়ে যে কারোকে কেটেছে নাকি? বি স্টিং যেটা থাকে, বি স্টিংয়ের মধ্যেও কিন্তু অ্যাসিড থাকে। অনেক সময় দেখবে বিষ পিঁপড়ে এমনভাবে কামড়াচ্ছে যে হলো তখন কিন্তু খুব জ্বালা করছে। তো ওই জন্য এই বি যেগুলো কামড়ায় হানিবি, সেগুলোতে মৌমাছি কামড়ালেও কিন্তু ওদের কি থাকে? অ্যাসিড থাকে। তো যেটায় পেন আর ইরিটেশন হয়, এবার ওই বেস যদি আমরা ইউজ করি, বেকিং সোডা, কি বেস ইউজ করব? বেকিং সোডা। তাহলে যদি বি কামড়ালো সেখানে যদি আমি বেকিং সোডা দিয়ে দিই, বেকিং সোডা দেওয়ার ফলে কি হচ্ছে? ওই জায়গাটা ইরিটেটটা হবে না, রিলিফ পাবো। সেই সাথে স্টিঙ্গিং হেয়ার অফ নিটেল লিভস ইনজেক্ট মিথানোয়িক অ্যাসিড কজিং বার্নিং পেন। এই যে নিটেল লিভস যেটা আছে, নিটেল পাতা, সেটার কিন্তু যদি স্টিঙ্গিং হেয়ারটা হয় সেটা ইনজেক্ট করে কি? মিথানোয়িক অ্যাসিড। কি অ্যাসিড? মিথানোয়িক। এবার এইটাই কিন্তু জলে বার্নিং হয়, পেন হয়। বোঝা গেল? দেখো এখানে কিছু আমাদের দেওয়া আছে, একটা নেচার প্রোভাইড নিউট্রালাইজেশন অপশান। এবার আমাদের নেচার কী প্রোভাইড করছে? নিউট্রালাইজেশন। নেটেল ইজ, এই যে নেটেল পাতা বললো যেটা, সেটা হলো হার্বিসিয়াস প্ল্যান্ট হুইচ গ্রোজ ইন দ্য ওয়াইল্ড, মানে বন্য জায়গায় অরণ্যে যেগুলো সেখানে গ্রো হয়। ইট লিভস হ্যাভ স্টিঙ্গিং হেয়ার হুইচ কজ পেনফুল স্টিংস ওয়েন টাচড অ্যাক্সিডেন্টলি। যদি আমরা হালকাভাবে এরকম টাচও হয়ে যায় সেটা কিন্তু খুব পেনফুল হয়। এবার ওইটা ওই যে মিথানোয়িক অ্যাসিড আমাদের সিক্রেট করে দেয়। এবার বলেছে ট্র্যাডিশনাল রেমেডি কি? রাবিং দ্য এরিয়া উইথ দ্য লিপ অফ দ্য ডগ প্ল্যান্ট। এই যে ডগ প্ল্যান্ট বলে যে একটা প্ল্যান্ট আছে, তার যদি পাতা দিয়ে আমরা যদি ওই জায়গাটা রাব করে দিই তাহলে কিন্তু ওইটা কিন্তু সঙ্গে সঙ্গে কমে যাবে। তো এটাই বলেছি যে নিটেল প্ল্যান্টের যদি কোনোভাবে টাচ করে, তো আমাদের আগেকার সেই ট্র্যাডিশনাল ওয়ে হলো ডগ প্ল্যান্টের যদি আমরা হলো যদি রাব করি তাহলে কিন্তু লিপ দিয়ে, তাহলে সেটা কিন্তু জ্বালাটা কমে যাবে। এখানে দেখো ন্যাচারালি কিছু ন্যাচারাল সোর্স দেওয়া আছে, অ্যাসিড দেওয়া আছে। যেমন এইগুলো থেকে কোশ্চেন থাকে, একটা এরকম ছক থাকে, এরকম কলাম এ কলাম বি দিয়ে কিন্তু কলাম এ কলাম বি দিয়ে দেওয়া থাকে, এরকমভাবে অপশান দেওয়া থাকে এ বি। তারপরে কিন্তু এখানে একের এ বি সি বা এরকম করে দেওয়া থাকে। তো এইখান থেকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে আমাদের।
যেমন ন্যাচারাল সোর্স ভিনিগার বলেছে, ভিনিগারের মধ্যে থাকে হলো অ্যাসিটিক অ্যাসিড। তারপরে অরেঞ্জের মধ্যে থাকে হলো সিট্রিক অ্যাসিড, টারমারিন্ডে টার্টারিক অ্যাসিড, টমেটোতে অক্সালিক অ্যাসিড। এই লিস্টটা ভালো করে দেখে রাখবে। সোর মিল্ক বা কার্ড যেটা আমরা দই বলি, সেটাতে থাকে ল্যাকটিক অ্যাসিড। আমরা জানি ল্যাক্টোব্যাসিলাস, এখানে ব্যাকটেরিয়া থাকে যেটা কী করে মানে দই তৈরিতে সাহায্য করে, ল্যাক্টোব্যাসিলাস হলো। তারপরে লেমনে থাকে হলো সিট্রিক অ্যাসিড। অ্যান্ড স্টিং যেটা মানে পিঁপড়ে যে কামড়ায়, সের মধ্যে থাকে মিথানোইক অ্যাসিড। আর নিটেল স্টিং যেটা, সেটার মধ্যে থাকে মিথানোইক অ্যাসিড। বোঝা গেল? এখানে কিছু সল্ট আছে, মোর অ্যাবাউট সল্ট বিষয়ে আলোচনা করা আছে। কিছু কিছু সল্ট সম্পর্কে আমরা জানব। দেখো, পিএইচ অফ সল্ট কিছু বলা আছে। সল্ট অফ এ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। এবার স্ট্রং অ্যাসিড জানি কারা, যারা হলো মানে H+ যেটা দিবে বেশি পরিমাণে, তারা হলো H+ বেশি দিবে, সেগুলো হলো স্ট্রং। আর হলো স্ট্রং বেস মানে যেগুলো হলো কিন্তু OH- বেশি দিবে, তাই না? নিউট্রাল উইথ পিএইচ ভ্যালু অফ 7 বলেছে। স্ট্রং অ্যাসিড বলেছে অন দ্য আদার হ্যান্ড সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস আর অ্যাসিড উইথ পিএইচ ভ্যালু লেস দেন 7 and those strong base and weak acid are basic in nature, পিএইচ হলো মোর দেন 7। যারা মোর দেন 7 হয় তারা হলো সেটা হলো বেসটা স্ট্রং হবে। যেহেতু 7-এর বেশি, তাহলে বেস স্ট্রং হবে কিন্তু অ্যাসিডটা কি হচ্ছে, উইক। বুঝে গেল? এখানে কেমিক্যালস ফ্রম কমন সল্ট কিছু দিয়েছে। এখানে এই যে একটা আমরা পড়েছি হিস্ট্রিতে ডান্ডি অভিযানে, যেটা লবণ আন্দোলন, যেটা লবণ নিয়ে সল্ট নিয়ে যেটা হয়েছিল, তার একটা পিকচার দিয়েছে এনসিইআরটিতে। তো এখানে কিছু কেমিক্যালস কমন সল্ট থেকে কি কি পাওয়া যায় দেখো। এখানে বলেছে যে নাও ইউ হ্যাভ লার্ন that the salt formed by the combination of hydrochloric acid and sodium hydroxide solution is called sodium chloride. NaCl যেটা আমরা খাবার ইউজ করি সবাই, সেটা হলো NaCl, তাই না? NaCl বা টেবিল সল্টও এটাকে বলি। তো এটা হলো একটা ন্যাচারাল সল্ট, এটা হলো ন্যাচারাল সল্ট। Sea water contains many salt dissolved in it. Sodium chloride is separated from this salt. এবার সোডিয়াম ক্লোরাইড আমরা যে দেখি সমুদ্রে, ওটাকে সেপারেট করা হয়। ডিপোজিট অফ সলিড সল্ট আর অলসো ফাউন্ড ইন সেভারাল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। দিস লার্জ ক্রিস্টালস আর অফেন ব্রাউন ডিউ টু ইম্পিউরিটিস। ইম্পিউরিটিস যেন ব্রাউন থাকে, তাই এটাকে বলা হয় রক সল্ট। আমরা যে যখন ব্রাউন থাকে তখন সেটা বলি রক সল্ট। বিটস অফ রক সল্ট আর ফ্রম হোয়েন শি ইজ অফ ভিগন এজেস ড্রাইড আপ, মানে শুকায়, তারপরে রক সল্ট ইজ মাইন্ড লাইক কোল। এবার রক সল্ট কিন্তু এই যে আমরা যে কোল যেমন করে কয়লা খনি থেকে যেমন করে করি, সেরকম করে রক সল্ট কিন্তু বের করে। তো এখানে সোডিয়াম ক্লোরাইডের সাথে মহাত্মা গান্ধীর একটা ডান্ডি মার্চের কথা এখানে বলেছে। মোট কথা আমরা যে সল্টটা ব্যবহার করি সেটা হলো কমন সল্ট, হলো সোডিয়াম ক্লোরাইড, সেটাই বলেছে। কমন সল্ট এ র ম্যাটেরিয়াল ফর কেমিক্যালস। কমন সল্ট আমরা সবাই ব্যবহার করে র ম্যাটেরিয়াল বলি, কাঁচামাল, ভেরিয়াস ম্যাটেরিয়াল ডেলি ইউজ করি। যেমন একটা সোডিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু আমরা কমন সল্টের মধ্যে পড়ি। বেকিং সোডা, ওয়াশিং সোডা, ব্লিচিং পাউডার, এগুলো। তো এবার আমরা ডিটেলসে জানবো সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলেছে, হোয়েন ইলেকট্রিসিটি পাস থ্রু অ্যান aqueous সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড কল্ড ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডটাকে বলছে কি, ব্রাইন বলছে। যখন ইলেকট্রিসিটি যদি পাস হয় এই অ্যাকুয়াস সলিউশনে, সেটা হলো it decomposes to form sodium hydroxide. এটা সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে। The process is called chloroalkali process because of the products formed chloro for chlorine and alkali for sodium hydroxide. এই যে NaClটা আছে, এবার NaCl এই যে অ্যাকুয়াস সলিউশন যেটা H2, এর মধ্যে যে যখন এই ইলেকট্রিসিটি পাস করছে, এটা তখন কি হচ্ছে, এই সোডিয়াম ক্লোরাইডটা তখন কিন্তু বলছে কি ব্রাইন, কি বলছি, ব্রাইন। এবার এই NaClটা যখন H2 এর মধ্যে অ্যাকুয়াস সলিউশনের জন্য পাস করছে, তখন কি এটা ফর্ম করছে সোডিয়াম হাইড্রোক্সাইড 2NaOH, আর তার সাথে একটা Cl2 আর H2 গ্যাস উৎপন্ন করছে। তাহলে Cl2টা ক্লোরিন আর হলো সোডিয়াম H2 এটা হাইড্রোজেন। তো এবার এই যে ক্লোরিনের জন্য দেখো এখানে এই প্রসেসটার নাম হলো ক্লোরো অ্যালকালি প্রসেস। কেন ক্লোরো মানে ক্লোরিন আর অ্যালকালি ফর সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কিন্তু অ্যালকালি আর হলো
ক্লোরিনের জন্য কিন্তু ক্লোরো, তাহলে এই প্রসেসটার নাম হলো ক্লোরো অ্যালকালি। এবার বলেছে ক্লোরিন গ্যাস ইজ গিভেন অফ অ্যাট দ্য অ্যানোড। অ্যানোডে যে ক্লোরিন গ্যাসটা হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাসটা হলো ক্যাথোডে। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইজ ফর্ম নিয়ার দ্য ক্যাথোডে, ক্যাথোডে তখন ফর্ম হচ্ছে। এইবার দেখো এখানে একটা ছবি দিয়েছে, ছবিটা ভালো করে, এবার আগের বারে কোশ্চেন এসেছিল যে অ্যানোডে কী হয় ক্যাথোডে কী হয়, তাই না? এই দেখো যখন এই যে ব্রাইন এটা বলছে যখন, এটা কিন্তু NaClটা, NaCl এই যে এটা অ্যাকোয়াস সলিউশন। এবার এখানে কিন্তু কি হচ্ছে, এটা অ্যানোডে আর ক্যাথোডে, বুঝে গেল? এবার এখানে কিন্তু মাঝখানে হলো Cl2 এদিকে যাচ্ছে, Cl2 হয়ে এই Cl2টাই আমরা যে ক্লোরিনটা আমরা দেখব ওয়াটার পিউরিফাইংয়ে ইউজ করি, ওয়াটার পিউরিফাইংয়ের ক্ষেত্রে সেটা Cl2 কিন্তু ইনফেক্টেন্টস, তারপরে CFC, সুইমিং পুল এগুলোতে পরিষ্কার করার জন্য আমরা কিন্তু এই Cl2টা ব্যবহার করছি। তো Cl2টা কোথায় যাচ্ছে অ্যানোডে, আর H2টা কোথায় আসছে ক্যাথোডে, বোঝা গেল? এদিকে Cl2, এদিকে H2, এদিকে হাইড্রোজেন গ্যাস আর এদিকে Cl2, তাহলে NaCl ছিল এটা ব্রাইনটা, তাহলে NaClটার থেকে হচ্ছে হয়ে ডান দিকে কি হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার NaOH জানি আমরা কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইড গ্রিজিং মেটাল, সোপ, আমরা যে ডিটারজেন্ট, পেপার মেকিং, আর্টিফিশিয়াল ফাইবার এগুলোতে ব্যবহার করি NaOHটা, হলো। দেন বলেছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারটা কি? ব্লিচিং পাউডার দেখো এই যে ক্লোরিন যেটা প্রডিউস হচ্ছে ডিউরিং দিস ইলেকট্রোলাইসিস, এই যে এখানে ক্লোরিন যে প্রসেস হলো সেটা সোডিয়াম ক্লোরাইড ব্রাইন বলছি, ক্লোরিন গ্যাস ইউজ টু করা হয় কি ম্যানুফ্যাকচার অফ ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার তৈরিতেও ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার প্রডিউস হয় কীভাবে, অ্যাকশন অফ ক্লোরিন অন ড্রাই স্লেক লাইম, ড্রাই স্লেক লাইম বলতে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম হলো, আরেকটার নাম হলো স্লেকড লাইম, ক্যালসিয়াম এই যে একটা ছক থাকে এরকম, ছকের মধ্যে কিন্তু এরকম করে দেওয়া থাকে AB, হলো। তাহলে তোমার তখন কুইক লাইম, তারপরে স্লেক লাইম, তারপর লাইমস্টোন এগুলো দিয়ে দেওয়া থাকে কার সাথে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আরেকটা নাম হলো কি স্লেকড লাইম। ব্লিচিং পাউডার ইজ এবার ব্লিচিং পাউডারেরও সংকেত দেওয়া থাকে, ওখানে কিন্তু সংকেতগুলো থাকে, তাহলে ব্লিচিং পাউডারের সংকেত হলো CaClO2, হলো স্লেক লাইম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH2, আর ব্লিচিং পাউডার হলো CaClO2। তাহলে এবার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা বা স্লেক লাইম যেটা বলছি সেটা কিন্তু Cl2র সাথে কিন্তু রিয়াকশান করে কি করছে, তাহলে ব্লিচিং পাউডার যেটা তৈরি করছে আর তার সাথে CaCl2 আর জল, এই যে রিয়াকশানগুলো থেকে অনেক কোশ্চেন থাকে। তাহলে ব্লিচিং পাউডার কী করে ফর্ম হচ্ছে, ওই যে Cl2টা তৈরি হয়েছিল আগের রিয়াকশানে, সেখানে এটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেক লাইমের সাথে কিন্তু Cl2টা তারপরে কি ব্লিচিং পাউডার তৈরি করছে। নেক্সট দেখো এবার ব্লিচিং পাউডার কীভাবে ইউজ করা হয় আমরা জানি, ব্লিচিং পাউডারে যে আমরা অনেক রকম ব্লিচিং কটন, লিনেন, ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ব্লিচিং উড পাল্প, পেপার ফ্যাক্টরিজ, ব্লিচিং ওয়াশড ক্লোথস, লন্ড্রিতে, তারপরে অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করি, অক্সিডাইজিং এজেন্ট ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, টু মেক ড্রিঙ্কিং ওয়াটার ফ্রি ফ্রম জার্মসের ক্ষেত্রে কিন্তু বাঁচাতে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি। এবার বেকিং সোডা দেখো আমরা রান্নাতে সবাই কেক টেক বানাতে ভালোবাসি বেশি করে, তো বেকিং সোডাটা কিন্তু কমনলি কিচেনে ব্যবহার করা হয়, মেকিং টেস্টি ক্রিস্পি পকোড়া, জানি এটা। তো এবার বেকিং সোডাটা কী করে ফর্ম হচ্ছে, দ্য কেমিক্যাল নেম বেকিং সোডা মানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটও বলি এটাকে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এটা ওই যে সোডিয়াম ক্লোরাইড দ্বারাই প্রডিউস হয়, NaCl তার সাথে H2O জল, কিছুটা CO2 আর অ্যামোনিয়া NH3, এবার এই অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে কী হলো অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হলো আর তার সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা, বোঝা গেল? তাহলে ব্লিচিং পাউডার আলোচনা করলাম, তারপর বেকিং সোডা, তারপরে আলোচনা করলাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা কমন সল্ট সেটা, তাহলে প্রত্যেকের সংকেতগুলো মনে করে রাখবে। আরেকটা আছে দেখো ওয়াশিং সোডা, বেকিং সোডা জানলাম, বেকিং সোডার এটা জানা হয়নি, ইউজ অফ বেকিং সোডা,
এই যে এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ছিল। এবার দেখো আরেকটা বিষয় ছিল যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আবার যদি হিট দেওয়া হয় এক্সেস, তখন কিন্তু সেটা এইচটাকে রিলিজ হয়ে যায় হাইড্রোজেনটা, তখন কিন্তু Na2CO3 মানে সোডিয়াম কার্বনেটে ওটা কিন্তু কনভার্ট হয়, আর তার সাথে H2O আর CO2 গ্যাসটা থাকে। এবার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যেটা আমরা জানি বাইকার্বনেট, ওটা কিন্তু বিভিন্ন হাউসহোল্ড বাড়ির কাজে ব্যবহার করা হয়। ইউজ অফ বেকিং সোডা, বেকিং সোডা কি ব্যবহার করছে? বেকিং সোডা ফর মেকিং বেকিং পাউডার হুইচ ইজ এ মিক্সচার অফ বেকিং সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ইজ এ মাইল্ড এডিবল অ্যাসিড সাচ অ্যাজ টার্টারিক অ্যাসিড। এটা কিন্তু মাইল্ড একটা এডিবল, এই যে দেখো এই টার্মগুলো, এগুলো কিন্তু খুব মানে লক্ষ্য করতে হবে যে মাইল্ড এডিবল অ্যাসিড, এডিবল অ্যাসিডের মধ্যে ওখানে দিয়ে দিল, তখন কিন্তু আমাদের দেখতে হবে যে একটা টার্টারিক অ্যাসিডও এডিবল অ্যাসিড, আর তার সাথে কিন্তু এই যে বেকিং সোডা যেটা, সেটাও কিন্তু একটা বেকিং সোডা কিন্তু ওর সাথে মিক্সচার, আর তার সাথে একটা মাইল্ড এডিবল অ্যাসিড যেমন টার্টারিক অ্যাসিড কিন্তু মিক্স করলে আমি কিন্তু এটা পাচ্ছি, মানে বেকিং পাউডার যেটা। তো মাইল্ড এডিবল অ্যাসিড এর মধ্যে কিন্তু একটা এক্সাম্পল হলো টার্টারিক অ্যাসিড। এবার NaHCO3 আর H+, এখান থেকে কি হচ্ছে CO2, O2 আর সোডিয়াম সল্ট, যে কোনো একটা অ্যাসিডে সোডিয়াম সল্ট, বেকিং সোডা। এবার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে। এবার ওই যে কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হচ্ছে সেটা কিন্তু ব্রেড আর কেক, এই যে আমরা দেখি যে ফুলে থাকে কেক, যে ফ্লপি স্পঞ্জি হয়, সফট হয়, তো সেটা কার জন্য? এই যে CO2 যেটা রিলিজ হচ্ছে। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ইজ অলসো অ্যান ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড অ্যান্টাসিড। অ্যান্টাসিডের ক্ষেত্রেও কিন্তু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্যবহার করা হয়। বিং অ্যালকালাইন ইট নিউট্রালাইজেস এক্সেস অ্যাসিড ইন স্টোমাক অ্যান্ড প্রোভাইড রিলিফ। এটা কিন্তু ওই যেমন আগে দেখলাম মিল্ক অফ ম্যাগনেশিয়া MgOH2, সেরকম কিন্তু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা NaHCO3 ওটা কিন্তু ব্যবহার করা হচ্ছে অ্যান্টাসিড হিসাবে। ইট ইজ অলসো ইউজড ইন সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশার। সোডা অ্যাসিড যে ফায়ার হতে পারে সেটার ক্ষেত্রে এক্সটিংগুইশার হিসেবে ইউজ করা হচ্ছে। তারপর দেখো ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা বলেছে অ্যানাদার কেমিক্যাল ফর্ম, যেটা হলো সোডিয়াম ক্লোরাইড থেকে। তার মানে আমরা একটা NaCl থেকে কি কি পাচ্ছি সেটা এখানে লিস্ট দেওয়া আছে। ওয়াশিং সোডাটা কি? Na2CO3 তার সাথে 10H2O বলেছে। সোডিয়াম কার্বনেট দেখি বেকিং সোডা তৈরি করে। এবার রিক্রিস্টালাইজেশন অফ সোডিয়াম কার্বনেট, যদি আমি ওটাকে রিক্রিস্টালাইজেশন করি তখন কিন্তু আমি ওয়াশিং সোডা পাবো। এটাও একটা বেসিক সল্ট। এই যে সোডিয়াম কার্বনেট সেটাকে সেটা প্লাস 10H2, সেখান থেকে কিন্তু Na2CO3.10H2O ফর্ম করছে। এটার নাম হলো ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা বলি, এটা আমরা, বোঝা গেল? এবার এই যে সোডিয়াম কার্বনেট অ্যান্ড সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর ইউজফুল কেমিক্যালস ফর মেনি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অ্যাজ ওয়েল। হলো ইউজ অফ ওয়াশিং সোডা কি কি দেখো। সোডিয়াম কার্বনেট ওয়াশিং সোডা ইজ ইউজড ইন গ্লাস, সোপ অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি। ইট ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ সোডিয়াম কম্পাউন্ড সাচ অ্যাজ বোরাক্স। বোরাক্সের কম্পাউন্ডের ক্ষেত্রে ইউজ করা হয়। সোডিয়াম কার্বনেট ক্যান বি ইউজড অ্যান্ড ক্লিনিং এজেন্ট ফর ডোমেস্টিক, বাড়িতে যদি আমরা ক্লিনিং ইউজ করা হয়। আর ইট ইজ ইউজড ফর রিমুভিং পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার। ওয়াটারের যে পার্মানেন্ট হার্ডনেস, এই যে জিনিসগুলো কিন্তু একটু লক্ষ্য করতে হবে। আমরা সিম্পলি ভাবছি ও ইউজেস, কিন্তু এইভাবে কোশ্চেন কিন্তু দেবে না। যখন কোশ্চেন দেবে তখন কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে বোঝা যাবে। তারপরে দেখো আচ্ছা আরেকটা পার্ট দেখো, আর দ্য ক্রিস্টালস অফ সল্টস রিয়েলি ড্রাই, মানে যে ক্রিস্টাল যেগুলো সল্টের আছে সেগুলো কি রিয়েলি ড্রাই, সেটাই বলেছে। এখানে দেখবো এখানে কপার সালফেট যেটা আছে, হুইচ সিম টু বি ড্রাই কন্টেন ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। কপার সালফেট যেটা সেটা ড্রাই কিন্তু দেখায় ক্রিস্টালাইজেশন ওয়াটার করে। হোয়েন উই হিট দ্য ক্রিস্টাল ওয়াটার ইজ রিমুভড অ্যান্ড সল্ট টার্ন হোয়াইট। এবার ওয়াটারটা তো রিমুভ হয়ে যাবে। এবার বলেছে ইফ ইউ ময়েস্টেন দ্য ক্রিস্টাল এগেন উইথ ওয়াটার, তখন দেখা যাবে ব্লু কালার অফ ক্রিস্টাল রিঅ্যাপিয়ার, ব্লু কালার দেখা যাবে। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন is fixed number of water molecules present in one formula unit of a salt. 5 water molecules are present in one formula unit of copper sulfate. Chemical formula of hydrated copper sulfate, এখানে কেমিক্যাল ফর্মুলা দেওয়া আছে CuSO4 5H2O। এবার বলেছে নাও মানে তাহলে 10H2O কি হচ্ছে? 10H2O তার মানে এখানে কিন্তু এই যে ফর্মুলা দেওয়া আছে 5টা ওয়াটার মলিকুল প্রেজেন্ট আছে, একটা হলো ফর্মুলা ইউনিট অফ কপার সালফেটে, তাহলে এখানে 10H2O 10টা কিন্তু প্রেজেন্ট আছে।
তাহলে বলেছে আদার সল্টের ক্ষেত্রে কি হুইচ প্রসেস ওয়াটার ক্রিস্টালাইজেশন ইজ জিপসাম। এবার জিপসাম এটা কিন্তু ক্রিস্টালাইজেশনের ক্ষেত্রে আর হয়। জিপসামের ক্ষেত্রে কি ফর্মুলা, এই যে এটা ক্যালসিয়াম সালফেট যেটা হলো CaSO4 সাথে সাথে 2H2O। প্লাস্টার অফ প্যারিস বলেছে এই যে জিপসাম যেটা আছে CaSO4 2H2O, সেটাকে যদি আমরা হিট করি 373 কেলভিনে, সেটা লুজেস ওয়াটার মলিকুল অ্যান্ড বিকাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। তখন যেই 2H2O থেকে যে হাফ H2 হয়ে গেল, সেটাকেই বলছে প্লাস্টার অফ প্যারিস। বুঝে গেল? যখন এটা জিপসাম ছিল, CaSO4 ছিল ডট 2H2O, সেটাকে কিন্তু আমরা হলো হিট দিলাম। হিট দেওয়ার ফলে কিন্তু এখানে কিন্তু এটা CaSO4 থাকলো, কিন্তু হাফ H2O হয়ে গেল। হাফ H2Oটাই মানে ওখানে কিন্তু ওয়াটার মলিকুল কিন্তু রিলিজ করলো। এই ওয়াটার মলিকুলটা দুটো থেকে হাফে চলে আসলো। তো এই হাফে যখন আসলো তখনই সেটার নাম হয়ে গেল প্লাস্টার অফ প্যারিস। আমরা জানি যে প্লাস্টার অফ প্যারিস আমরা ব্যবহার করি, যে প্লাস্টারের ক্ষেত্রে ডক্টররা ফ্র্যাকচার যে বোন থাকে সেগুলো কিন্তু ঠিক করে। এই যে এখানে আছে CaSO4 প্লাস 2 প্লাস, এবার এই যে প্লাস্টার অফ প্যারিস যেটা আছে, সেই প্লাস্টার অফ প্যারিসটা হলো একটা হোয়াইট পাউডার। এবার এটাকে আবার জিপসামে কনভার্ট করা যাবে কিভাবে, তার সাথে যদি হাফ 1.5 H2O যেটা ইয়ে করি, তাহলে কী হবে CaSO4 2H2 আবার জিপসামে ফর্ম করবে। এই যে জিপসাম যেটা মানে সংকেত, তারপরে প্লাস্টার অফ প্যারিস, এগুলো কিন্তু খুব মনে রাখতে হবে। এগুলো বারবার বলছি। একটা হলো ম্যাচ দ্য কলাম বলে এরকম একটা দেবে, দিয়ে এখানে কিন্তু A B দিয়ে এখানে 1 2 1 A 2 B এরকম করে করে দেবে। অনেকগুলো অপশান থাকে। তো এই কোশ্চেনগুলো থেকে কিন্তু এইরকম থাকে। তো আজকের জন্য এটা আলোচনা হয়ে গেল। নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।